চীন বারবার ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে। এমনও তো হতে পারে বাংলাদেশ ভারতের সেভেন সিস্টারকে আক্রমণ করলে সেই সুযোগে চীনও অরুণাচল প্রদেশ আক্রমণ করতে পারে। রাজনৈতিক অস্থিরতা আর বিদ্রোহের কারণে বাংলাদেশিরা নিজেরাই হয়তো বাংলাদেশটা কয়েকটা টুকরোতে ভেঙে ফেলতে পারে। কিন্তু যদি ভারত বাংলাদেশের রংপুরকে দখল করে নেয়, তখন ভারতের সেভেন সিস্টারকে নিয়ে আর কোনো রকম নিরাপত্তার চিন্তাই থাকবে না। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড আর মণিপুর, এই 7টা রাজ্যকে বলা হয় ভারতের সেভেন সিস্টার্স। আর এই সেভেন সিস্টার্সকে ঘিরে আছে ভারতের 4টা প্রতিবেশী দেশ, চীন, ভুটান, মায়ানমার আর বাংলাদেশ। আন্তর্জাতিক সীমানা থাকার পাশাপাশি চীনের বারবার অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করা, মায়ানমার থেকে ক্রস বর্ডার টেরোরিজম, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের মতো আন্তর্জাতিক সমস্যা থাকার কারণে ভারতের এই সেভেন সিস্টার্স প্রথম থেকে ভারতের অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য খুবই স্পর্শকাতর এবং সংবেদনশীল জায়গা। তাই ভারত সরকার এই এলাকাতে 365 দিন 24 ঘন্টা সতর্ক থাকার পাশাপাশি প্রচুর সৈন্য মোতায়েন রাখে। কিন্তু সম্প্রতি বাংলাদেশের একজন প্রাক্তন মেজর জেনারেল ALM ফজল রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই পোস্টটা করেছে। ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। তো সুপ্রিয় দর্শক বন্ধু, আসুন এই ভিডিওতে আমরা সেটাই দেখব যে কেন বাংলাদেশের পক্ষে ভারতের এই সেভেন সিস্টারকে দখল করা বাস্তবে তো অনেক দূরের কথা, কল্পনাতেও সম্ভব। এই ভিডিওটাকে আপনি 3টে পার্টে দেখবেন। প্রথম পার্টে দেখবেন সেই কারণগুলো, যে কারণগুলোর জন্য বাংলাদেশ কোনোদিনই ভারতের এই সেভেন সিস্টারকে দখল করতে পারবে না। আর দ্বিতীয় পার্টে দেখবেন যে বাংলাদেশ যদি সাহস করে সেভেন সিস্টারকে দখল করার চেষ্টা করে, তাহলে ভারতও বাংলাদেশের বিরুদ্ধে কী কী পাল্টা পদক্ষেপ নিতে পারবে। আর তৃতীয় পার্টে দেখবেন অ্যাট দ্য এন্ড, সবশেষে বাংলাদেশে কি করুণ পরিণতি হতে পারে। সবার আগে দুই দেশের সামরিক সক্ষমতা একটু তুলনা করতে চাই। ভারতের কাছে মোট অ্যাক্টিভ সেনা আছে 14 লাখ প্লাস, বাংলাদেশের মাত্র 1,63,000। ভারতের কাছে মোট রিজার্ভ সেনা রয়েছে 12 লক্ষ প্লাস, বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ সেনা নেই। ভারতের মোট মিলিটারি ট্যাঙ্ক রয়েছে 4,614টি, বাংলাদেশের মাত্র 320টা। ভারতের কাছে মোট রকেট আর্টিলারি আছে 702টা, বাংলাদেশের কাছে মাত্র 71টা। ভারতের সামরিক গাড়ি রয়েছে 1,51,248টা, বাংলাদেশের মাত্র 13,000। ভারতের সেলফ প্রোপেল আর্টিলারির সংখ্যা 140টা, বাংলাদেশের মাত্র 27টা। ভারতের মোট মিলিটারি এয়ারক্রাফট আছে 2,296টা, তার মধ্যে রাফেল, তেজস, সুখোই 30 MKI, মিরাজ 200-এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান আছে 606টা। মোট মিলিটারি হেলিকপ্টার আছে 869টা, তার মধ্যে 80টাই অ্যাটাক হেলিকপ্টার। অপরদিকে বাংলাদেশের কাছে আছে মোট 216টা এয়ারক্রাফট, যার মধ্যে 44টা যুদ্ধবিমান আর মোট হেলিকপ্টার আছে 73টা। ভারতের মোট যুদ্ধ জাহাজ আছে 293টা, যার মধ্যে 18টা সাবমেরিন এবং 2টা এয়ারক্রাফট ক্যারিয়ার। অপরদিকে বাংলাদেশের মোট যুদ্ধ জাহাজ আছে 190টা, যার মধ্যে মাত্র 2টা সাবমেরিন, কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। বর্তমানে ভারতের কাছে অগ্নি, পৃথিবী, কে সিরিজের মতো মারাত্মক ব্যালিস্টিক্স মিসাইল, ব্রাহ্মস, নির্ভয়ের মতো ক্রুজ মিসাইল, প্রহর অস্ত্রের মতো এয়ার টু এয়ার মিসাইল, রুদ্রমের মতো অ্যান্টি র্যাডার মিসাইল, নাগের মতো অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল আছে, যেগুলো সবই স্বদেশি, ভারত নিজে নির্মাণ করেছে। আর মিসাইলগুলো দিয়ে ভারত শুধুমাত্র জমি থেকে নয়, জল ও আকাশ থেকেও আক্রমণ করতে পারবে। আজ ভারতের মিসাইল প্রযুক্তি এতটাই উন্নত যে ভারত শুধুমাত্র জলস্থল, আকাশ নয়, মহাকাশের শত্রুদের স্যাটেলাইটকেও ধ্বংস করতে সক্ষম। শুধুমাত্র আক্রমণ নয়, আক্রমণের পাশাপাশি ভারতের কাছে পৃথিবী এয়ার ডিফেন্স, অ্যাডভান্স এয়ার ডিফেন্স, আকাশ এয়ার ডিফেন্স, QRSAM, ব্যারাক 8-এর মতো স্বদেশি এবং ইসরায়েল মেড স্পাইডার, রাশিয়ান মেড S-400-এর মতো অত্যাধুনিক দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেম আছে। অপরদিকে বাংলাদেশের কাছে ভারতের মতো এত লং রেঞ্জের কোনো ব্যালিস্টিক্স বা ক্রুজ মিসাইল নেই। সামান্য রেঞ্জের কিছু মেড ইন চায়না মিসাইল আছে, যার বেশিরভাগটাই প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ। ভারতের কাছে এখনই 11টা মিলিটারি স্যাটেলাইট আছে, যার মাধ্যমে ভারত তার সীমানার সার্ভেলেন্স করতে সক্ষম। ভারত তার এই স্পেস বেস সার্ভেলেন্স সক্ষমতাকে আরও বাড়ানোর জন্য 2029 সালের মধ্যে আরও 52টা নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করার পরিকল্পনা নিচ্ছে। অপরপক্ষে বাংলাদেশের কাছে এমন কোনো মিলিটারি স্যাটেলাইট নেই। ভারতের কাছে এখন মোট আনুমানিক 180টা অ্যাটম বোম আছে, বাংলাদেশের কাছে
একটাও নেই। 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের স্থান 4th আর বাংলাদেশের স্থান 35। 2025-26 সালে ভারতের ডিফেন্স বাজেট $78.8 বিলিয়ন আর বাংলাদেশের মাত্র $5.8 বিলিয়ন। অর্থাৎ ভারতের ডিফেন্স বাজেট বাংলাদেশের ডিফেন্স বাজেটের প্রায় 13.5 গুণ বেশি। অর্থাৎ সামরিক দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের পক্ষে কোনোদিনই ভারতের সাথে যুদ্ধ করা সম্ভব নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো যুদ্ধে জয়ী হওয়ার জন্য সামরিক সক্ষমতার গুরুত্ব সব থেকে বেশি হলেও সামরিক সক্ষমতাই যথেষ্ট নয়। কারণ যদি তাই হতো তাহলে পৃথিবীর 1 নম্বর মিলিটারি সুপার পাওয়ার আমেরিকাকে আফগানিস্তান আর ভিয়েতনাম থেকে পালিয়ে যেতে হতো না। পৃথিবীর 2 নম্বর সুপার পাওয়ার রাশিয়া আজও কেন ইউক্রেনকে দল করতে পারছে না? পৃথিবীর 3 নম্বর সুপার পাওয়ার চায়না কেন আজও তাইওয়ানকে দখল করতে পারতেছে না? বাংলাদেশ যদি ভারতের 7 সিস্টারকে দখল করতে আসে তাহলে বাংলাদেশের সেনাকে সবার আগে বাধা দেবে ভারতের এই 7 সিস্টারের ভূপ্রকৃতি। উত্তর পূর্ব ভারতের এই 7টা রাজ্যর নদী নালা পাহাড় পর্বত ঘন বন জঙ্গলে পরিপূর্ণ। তাই বাংলাদেশের সেনারা যদি এই এলাকায় কোনো রকম সৈন্য অভিযান ঘটাতে চায় তাহলে তাদেরকে সবার আগে এই এলাকার নদী নালা পাহাড় পর্বত ঘন বন জঙ্গলের মোকাবিলা করতে হবে। ফলে বাংলাদেশের সেনার অভিযানের গতি কমে যেতে পারে। শুধুমাত্র তাই নয়, এই দুর্গম এলাকার মধ্য দিয়ে যদি বাংলাদেশের সৈন্যদের জন্য প্রয়োজনীয় গোলা বারুদ অস্ত্রশস্ত্র এবং খাদ্য সরবরাহ যদি বিঘ্নিত হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের সেনারা ভারতের 7 সিস্টারের মধ্যে কিন্তু ফেঁসে যেতে পারে। দেশকে যুদ্ধ পরিচালনা করতে তার প্রয়োজনীয় গোলা বারুদ অস্ত্রশস্ত্র খাদ্য সরঞ্জাম জ্বালানির জন্য কোটি কোটি টাকা খরচা করতে হবে। শুধুমাত্র তাই নয়, যুদ্ধকালীন অবস্থায় এবং যুদ্ধ পরবর্তীতে সেই দেশের সাধারণ মানুষদের জন্য প্রয়োজনীয় নিত্য নৈমিত্তিক জিনিস আমদানি করার জন্য সেই দেশকে প্রচুর ফরেক্স রিজার্ভ রাখতে হবে। যে মুহূর্তে আমি ভিডিও রেকর্ডিং করতে ঠিক এই মুহূর্তে ভারতের নমিনাল জিডিপি প্রায় $5 ট্রিলিয়ন। সেখানে বাংলাদেশের নমিনাল জিডিপি মাত্র 500 থেকে 600 বিলিয়ন। ভারতের নমিনাল জিডিপি বাংলাদেশের নমিনাল জিডিপির প্রায় 8.9 গুণ বেশি। ঠিক এই মুহূর্তে ভারতের কাছে ফরেক্স রিজার্ভ আছে প্রায় $690 বিলিয়ন আর বাংলাদেশের কাছে আছে মাত্র 25 থেকে 30 বিলিয়ন। অর্থাৎ ভারতের ফরেক্স রিজার্ভ বাংলাদেশের ফরেক্স রিজার্ভ থেকে প্রায় 25 থেকে 27 গুণ বেশি আছে। তাই যদি বাংলাদেশ ভারতের উপর হামলা করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আর্থিক ক্ষতি বেশি হবে। বর্তমানে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভারত একটা বড় প্লেয়ার। সেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ হোক বা আমেরিকা চায়না ট্রেড ওয়ার হোক, সবাই ভারতকে পাশে চায়। রাশিয়া ভারতের সব থেকে বড় ডিফেন্স পার্টনার হওয়ার পাশাপাশি ভারতের বিপদে রাশিয়া সব সময় কাঁধে কাঁধ দিয়ে দাঁড়িয়েছে। সেটা 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হোক বা 1999 সালে ভারত পাকিস্তানের কারগিল যুদ্ধের সময় হোক। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অর্থাৎ 2025 সাল পর্যন্ত ভারতে কত সরকার এসে গেছে, কিন্তু রাশিয়ার সঙ্গে সেই বন্ধুত্ব আজও অটুট আছে, অব্যাহত আছে। জাপান, সাউথ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরবিয়া ও ইরানের মতো দেশগুলো ভারতের ট্রেডিং পার্টনার হওয়ার পাশাপাশি ভারতে প্রচুর টাকা বিনিয়োগ করে। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকার সাথে ভারতের পিটিএ বা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, অস্ট্রেলিয়ার সাথে ভারতের ইসিটিএ বা ইকোনমিক কোঅপারেটিভ ট্রেড এগ্রিমেন্ট, নিউজিল্যান্ডের সাথে ভারতের সিইসিএ বা কম্প্রিহেনসিভ ইকোনমিক কোঅপারেটিভ এগ্রিমেন্ট, আর ইউনাইটেড কিংডমের সাথে ভারতের সিইটিএ বা কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট আছে। ফ্রান্স, জার্মানি, ইটালি সহ সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা ও কানাডার সাথে ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আলোচনা চলছে। তাই বাংলাদেশ ভারতের 7 সিস্টারকে আক্রমণ করলে এইসব আর্থিক এবং সামরিক শক্তিধর দেশগুলো ভারতের পাশেই থাকবে। কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্সে ন্যাশনাল ইন্টারেস্ট সবার উপরে হয়। কোনো দেশই মাত্র 18 কোটির জনসংখ্যার দেশ বাংলাদেশকে সমর্থন দিয়ে 140 কোটির দেশ ভারতের মতো এত বড় বাজারকে হাতছাড়া করতে চাইবে না। অপরদিকে বাংলাদেশকে সমর্থন দিতে পারে দুটো দেশ, পাকিস্তান আর তুর্কি। সীমান্ত বিতর্ক এবং বাণিজ্য প্রতিযোগিতা থাকার জন্য অপারেশন সিন্দুরের সময় চীন গোপনে পাকিস্তানকে সমর্থন দিলেও বাংলাদেশকে কিন্তু সমর্থন দেবে না। এর পেছনে দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশ যে সমস্ত অস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স সিস্টেম ব্যবহার করত সেগুলোর 90% অর্থাৎ বেশিরভাগটাই ছিল মেড ইন চায়না। কিন্তু এখন একটা নতুন ধোঁয়া উঠেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি আমেরিকার সাথে একটা গোপন চুক্তি করেছে।
আর এই চুক্তি অনুযায়ী এখন থেকে বাংলাদেশকে সমস্ত অস্ত্র এবং ডিফেন্স সিস্টেমস আমেরিকার কাছ থেকেই কিন্তু কিনতে হবে। আমি এটাকে ধোঁয়াই বলছি, কারণ আমার কাছে এর কোনো প্রামাণিক দলিল নেই। যাই হোক, ইতিহাস সাক্ষী আছে, যেখানে ধান্দা নেই সেখানে চীনও নেই। আর দ্বিতীয় কারণটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বার নির্বাচিত হবার পর ডোনাল্ড ট্রাম্প চায়নার পাশাপাশি ভারতের সাথেও ট্রেড ওয়ার শুরু করে দিয়েছে। ফলে আমেরিকার এই ট্রেড ওয়ারকে মোকাবিলা করার জন্য ভারত এবং চীন উভয়েই তাদের সমস্ত বিবাদ ভুলে আবার এক হচ্ছে। আর এরকম টান উত্তেজনাময় পরিস্থিতিতে চীনের মতো বিশেষ মাইন্ডসেটের দেশ কোনোদিনই ভারতের মতো এত বড় বাজারকে ছেড়ে ছোট্ট একটা দেশ বাংলাদেশকে সমর্থন দিতে যাবে না। তবু ইন্টারন্যাশনাল পলিটিক্সে সম্ভাবনার দরজা সবসময় খোলা থাকে। আজ হয়তো ডোনাল্ড ট্রাম্পের লাগানো ট্যারিফের কারণে ভারত এবং চায়না এক হচ্ছে, এমনও তো হতে পারে 5 সাল বাদ বা 10 সাল কি 15 সাল পরে এমন কোনো ইন্টারন্যাশনাল ঘটনা ঘটে যাবে যার জন্য ভারত আর চীন আবার পরস্পর মুখোমুখি হয়ে যাবে। তখন সেক্ষেত্রেও চীন কখনোই বাংলাদেশের হয়ে ভারতের সাথে সরাসরি যুদ্ধে জড়াবে না। অপারেশন সিন্দুরের সময় যেমন পাকিস্তানকে গোপনে সমর্থন দিচ্ছিল, ঠিক সেই রকমই ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে চীন বাংলাদেশকে সেই রকমই গোপনে সাথ দিবে। তবে এখানে আরও একটা ইন্টারেস্টিং তথ্য আছে। চীন বারবার ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে। এমনও তো হতে পারে বাংলাদেশ ভারতের 7 সিস্টারকে আক্রমণ করলে সেই সুযোগে চীনও অরুণাচল প্রদেশ আক্রমণ করতে পারে। আর যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, ভারতের কাছেও কিন্তু 3টে অপশন থাকবে। অপশন নাম্বার 1, আকসাই চীন। চীন ভারতের লাদাখের যে অংশটাকে দখল করে রাখছে সেখানে ভারতও আক্রমণ করবে। অপশন নাম্বার 2, সাউথ চায়না সি। এই সমুদ্রের দখল নিয়ে চীনের সাথে প্রায় ভিয়েতনাম, মালয়েশিয়া আর ফিলিপাইন্সের দ্বন্দ্ব দেখা যায়। তখন ভারতও এই এলাকাতে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি তাইওয়ানকেও চীনের বিরুদ্ধে সমর্থন দিতে পারে। অ্যান্ড অপশন নাম্বার 3, সব থেকে গুরুত্বপূর্ণ অপশনটা হচ্ছে মালাক্কা স্ট্রেট বা মালাক্কা প্রণালী। চীনের অর্থব্যবস্থা হচ্ছে এক্সপোর্ট বেস অর্থব্যবস্থা, অর্থাৎ উৎপাদন এবং রপ্তানির উপর নির্ভরশীল। বর্তমানে চীন পৃথিবীর মোট শিল্প উৎপাদনের 30% একাই উৎপাদন করে। এর জন্য চীনকে বিশ্বের কারখানা বলা হয়। আর এই বিপুল পরিমাণ শিল্প উৎপাদনের জন্য দরকার প্রচুর জ্বালানি। সারা পৃথিবীতে মোট যত খনিজ তেল বা ক্রুড অয়েলের ব্যবহার করে তার মধ্যে চীন একাই 15 থেকে 16% ব্যবহার করে। তাই সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, ইরান, ইরাক, কুয়েতের মতো মিডল ইস্টের দেশগুলো থেকে চীনকে প্রতিদিন বিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস আমদানি করতে হয়। আর চীন মিডল ইস্টের এই দেশগুলো থেকে মোট যে পরিমাণ ক্রুড অয়েল ও ন্যাচারাল গ্যাস আমদানি করে তার মধ্যে 70 থেকে 80% এই মালাক্কা স্টেট বা প্রণালী দিয়ে যায়। তাই মালাক্কা স্টেটকে বলা হয় চীনের লাইফ লাইন অফ এনার্জি বা চীনের জীবন রেখা। আর ভারতের গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের আইএনএস বাজ নেভি বেস থেকে এই মালাক্কা স্টেটের দূরত্ব মাত্র 300 নটিক্যাল মাইল বা 540 কিলোমিটার। তাই ভারত চাইলে মাত্র 24 ঘন্টার মধ্যেই ইন্ডিয়ান নেভি এই প্রণালীটাকে ব্লক করে দিতে পারে। ফলে চীনের জ্বালানি আমদানি সংকটের মুখে পড়ে যাবে, আর জ্বালানি ঘাটতি দেখা দিলেই উৎপাদন কমে যাবে। তাই চীন এখন কখনোই সরাসরি ভারতের সাথে সংগ্রামে আসতে চায় না। শুধু চীন একা নয়, অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছি পাকিস্তানকে চীনের পাশাপাশি আমেরিকাও গোপনে সহযোগিতা করছিল। এক্ষেত্রেও কিন্তু সেটা ঘটতে পারে। অর্থাৎ বাংলাদেশ যদি ভারতের 7 সিস্টারকে আক্রমণ করার চেষ্টা করে, আমেরিকাও কিন্তু বাংলাদেশকে গোপনে সহযোগিতা করতে পারে। এটাও ঠিক, আমেরিকা যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা করে, সেটা কিন্তু পাকিস্তানকে যেমন গোপনে সহযোগিতা করেছিল ঠিক সেরকমই গোপনে করবে, সরাসরি নয়। তাছাড়া যুদ্ধের সময় বাংলাদেশকে চীন সহযোগিতা করুক বা আমেরিকা সহযোগিতা করুক, ভারতের কিছু আসে যায় না। কারণ অপারেশন সিন্দুর সময় আমরা দেখেছি আমেরিকা মেড ইন আমেরিকান ফাইটার জেট, মেড ইন চায়না এয়ার ডিফেন্স সিস্টেম, মেড ইন চায়নার মিসাইল সবকে ভারত গুঁড়ি দিয়েছে। ভারত বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে রাখছে। আর ভারতের সব থেকে বেশি ইন্ডিয়ান আর্মি ডিপ্লয় থাকে 1 কাশ্মীরে, 2 এই 7 সিস্টারে। তাই বাংলাদেশ ভারতের 7 সিস্টার আক্রমণ করলে ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ড 4000 কিলোমিটার লম্বা ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের যতগুলো আউটপোস্ট, আর্মি ক্যাম্প আছে প্রত্যেকটাকে ট্যাঙ্ক, রকেট, আর্টিলারি দিয়ে শুধুমাত্র আক্রমণ নয় ধ্বংস করে দিবে। ইন্ডিয়ান আর্মির এই আক্রমণকে আরও মারাত্মক করে দিতে পারে ইন্ডিয়ান এয়ারফোর্স। বাংলাদেশকে ঘিরে শুধুমাত্র ইন্ডিয়ান আর্মিই নেই, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডু, বর্ধমানের পানাগড়, শিলিগুড়ির বাগডোগরা,
আলিপুরদুয়ারে হাসিমারার মতো আসামের চাবুয়া, তেজপুর, যোরহাট, ডিব্রুগড়, গুয়াহাটি, শিলচর এবং ত্রিপুরার আগরতলার মতো বড় বড় এয়ারবেস বাংলাদেশকে ঘিরে আছে। আর বাংলাদেশ যেহেতু একটা ছোট্ট দেশ, যার উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য আনুমানিক 760 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য আনুমানিক 440 কিলোমিটার, ছোট্ট দেশ হওয়ার পাশাপাশি যেহেতু বাংলাদেশের আক্রমণ এবং প্রতিরক্ষার ক্ষমতা ভারতের তুলনায় সীমিত, তাই ইন্ডিয়ান এয়ারফোর্স মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের রাজধানী ঢাকায় আক্রমণ করার পাশাপাশি সমগ্র বাংলাদেশের আকাশ সীমানা দখল করতে পারে। বাংলাদেশ ভারতের এই 7 সিস্টার হাত দেওয়ার চেষ্টা করলে ভারত বাংলাদেশের চট্টগ্রাম, খুলনার মতো বড় বড় শহরের পাশাপাশি বাংলাদেশের সংসদ, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রী আবাস, বাংলাদেশের আর্মি, নেভি, এয়ারফোর্সের হেডকোয়ার্টারে মিসাইল অ্যাটাক করবে। বাংলাদেশ ভারতের ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের আক্রমণকে কিছুটা প্রতিহত করতে পারলেও ভারতের মিসাইল অ্যাটাককে আটকাতে পারবে না। বাংলাদেশের পক্ষে অসম্ভব, কারণ বর্তমানে বাংলাদেশের কাছে যেসব মেড ইন চায়না এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সেই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ভারতের মিসাইলকে আটকানো অসম্ভব। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের এই মেড ইন চায়না এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ভারতের মিসাইলকে আটকানো তো অনেক দূরের কথা, ডিটেক্টই করতে পারেনি যে মিসাইল আসতেছে কি আসেনি। তারপর তো চায়না মাল, কোনো ভরসা নেই। হয়তো দেখা গেল বাংলাদেশের আর্মি কোনো মেড ইন চায়না মিসাইল ভারতের দিকে নিক্ষেপ করলো, তারপরে সকাল হতে দেখা গেল ভারতের কোনো ধানের খেতে সেই মিসাইল শুয়ে আছে। অপরপক্ষে বাংলাদেশ যদি ভারতে মিসাইল অ্যাটাক করার চেষ্টা করে, তাতেও কিন্তু বাংলাদেশ খুব একটা সফল হবে না, কারণ বাংলাদেশ এখন যেসব মেড ইন চায়না মিসাইলগুলো ব্যবহার করে তার ম্যাক্সিমাম রেঞ্জ 150 থেকে 200 কিলোমিটার, ম্যাক্সিমাম হলে হবে 300 কিলোমিটার। আর ভারতের এই উত্তর পূর্বাঞ্চল যেহেতু ভুটান, চীন, মায়ানমার, বাংলাদেশ এই 4টা দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, তাই ভারত সবসময় এই অঞ্চলটাতে প্রচুর সেনা মোতায়েন রাখার পাশাপাশি ডিফেন্স সিস্টেম কিন্তু খুব স্ট্রং রাখে। এই এলাকাতে আক্রমণ করার জন্য যেমন হাসিমারা এয়ারবেসের রাফেল ফাইটার জেট আছে, পশ্চিম মেদিনীপুরের কলাইকুড়িতে সুপার 30 MKI ফাইটার জেট আছে, ঠিক তেমনই শিলিগুড়ি করিডোরে বাগডোংরাতে আকাশ S-400 মতো অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যাদের কর্মক্ষমতা টেস্টেড বা পরীক্ষিত। ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে যুদ্ধ শুধুমাত্র স্থলে নয়, জলেও হবে। ভারত বাংলাদেশের চট্টগ্রাম, মঙ্গলা, পায়রা বন্দরের মতো গুরুত্বপূর্ণ বন্দরে আক্রমণ করার পাশাপাশি ইন্ডিয়ান নেভিকে দিয়ে পুরো বঙ্গোপসাগরকে ব্লক করে দিতে পারে। আক্রমণ করারও দরকার নেই, ইন্ডিয়ান নেভি বঙ্গোপসাগরকে ব্লক করে দিলেই বাংলাদেশের এই চট্টগ্রাম, মঙ্গলার মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলো এমনিতেই অকেজ হয়ে যাবে। তখন বাংলাদেশ না পারবে কিছু আমদানি করতে, আর না পারবে কিছু রপ্তানি করতে। আর কিছু রপ্তানি করতে না পারলে বাংলাদেশের ফরেক্স রিজার্ভ কমে যাবে। যদি বাংলাদেশের ফরেক্স রিজার্ভ কমে যায় বা ফরেক্স রিজার্ভের অভাব দেখা দেয়, তখন কিন্তু বাংলাদেশ ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, খাদ্য সামগ্রী বা তাদের সৈন্যদের জন্য গোলা বারুদ, অস্ত্রশস্ত্র আমদানি করতে পারবে না। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে কোনো দেশ বাংলাদেশের কোনো অবস্থা দেখে বাংলাদেশকে কিছু আর্থিক সহযোগিতা দিল, তারপরেও কিন্তু বাংলাদেশ আমদানি করতে পারবে না। কারণ বাংলাদেশকে আমদানি করতে হলে হয় তাকে জাহাজে করে বঙ্গোপসাগর দিয়ে আসতে হবে, আর না হলে মালবাহী বিমানে করে আকাশপথে আসতে হবে। যদি বঙ্গোপসাগর দিয়ে আমদানি করে, তখন ইন্ডিয়ান নেভি তাকে আটকে দেবে। আর যদি আকাশপথে দিয়ে তারা আমদানি করতে চায়, তখন কিন্তু ভারত যেহেতু তাকে 3 ধার দিয়ে ঘিরে রেখেছে, ভারত তার এয়ার স্পেস বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বন্ধ করে দিবে। আর মায়ানমার দিয়ে স্থলপথে আমদানি করা বাংলাদেশের পক্ষে অত সহজ নয়। ভারতের সাথে যুদ্ধ জড়ালে বাংলাদেশের কী কী সম্ভাব্য ক্ষতি হতে পারে আসলে একটু দেখি। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধানত 2টো রাস্তা আছে। 1, বিদেশে কর্মরত বাংলাদেশি দাদা ভাইদের পাঠানো রেমিটেন্স, আর 2, বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট। বাংলাদেশ যে রপ্তানি করে থাকে তার মোট রপ্তানির প্রায় 70 থেকে 80% হচ্ছে এই রেডিমেড গার্মেন্টসের এক্সপোর্ট। তাই বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে জড়ালে ইন্ডিয়ান নেভি বঙ্গোপসাগর ব্লক করে বাংলাদেশের এই রেডিমেড গার্মেন্টসের এক্সপোর্টকে বন্ধ করে দিবে। ফলে একদিকে যেমন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন হবে না, অপরপক্ষে ওই সমস্ত কারখানাগুলোতে কর্মরত শ্রমিকরা কর্মচ্যুত হয়ে যাবে। কারণ এক্সপোর্ট যদি না হয়, কোনো কোম্পানি তাদের প্রোডাকশন লাইন চালু রাখবে না। একদিকে মানুষ যেমন কর্মচ্যুত হতে শুরু করবে, অপরদিকে খাদ্য সামগ্রিক, ঔষধ, ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েলের মতো নিত্য সামগ্রীর জিনিসের দাম কিন্তু বাড়তে শুরু হবে। ফলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি দেশের ভেতরে খাদ্য সংকট, দারিদ্রতা, বিদ্রোহ এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। যুদ্ধ হলে বহু নির্দোষ মানুষ প্রাণ হারাবে, বহু নিষ্পাপ শিশু অনাথ হবে, বহু মানুষ বিনা কারণে ঘর ছাড়া শরণার্থীতে পরিণত হবে। সেটা শুধু বাংলাদেশের নয়, ভারতেরও হতে পারে।
তবে সেক্ষেত্রেও কিন্তু ভারতের একটা সুবিধা থাকবে, যেহেতু ভারত একটা বড় দেশ এবং বাংলাদেশের তুলনায় ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিকভাবে অনেক কম হবে। ফলে ভারতের যুদ্ধ কবলিত এলাকার মানুষদেরকে অন্য কোনো রাজ্যে নিয়ে যাওয়াটা কিন্তু খুবই সহজ হবে। অপরপক্ষে ভারতের থেকে তুলনামূলকভাবে ছোট দেশ বাংলাদেশ, তার উপর স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাদেশের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ যেহেতু ভারতের থেকে অনেক বেশি হবে। ফলে বাংলাদেশের পক্ষে যেমন তার যুদ্ধ কবলিত এলাকার মানুষদেরকে অন্য রাজ্যে শিফট করা কঠিন হবে, ঠিক তেমনই বাংলাদেশি শরণার্থীরা 1971 সালের মতো ভারতেও ঢুকতে পারবে না। ফলে বাংলাদেশে মানবিক সংকট দেখা দিবে। বাংলাদেশ ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংকের মতো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে একলা হয়ে যাবে। অ্যাট দ্য এন্ড বা সবশেষে বাংলাদেশের দুটো পরিণতি হতে পারে। এক, রাজনৈতিক অস্থিরতা আর বিদ্রোহের কারণে বাংলাদেশিরা নিজেরাই হয়তো বাংলাদেশটা কয়েকটা টুকরোতে ভেঙে ফেলতে পারে। আর দুই, যদি সেটা না হয়, ভারত নিজেই বাংলাদেশের মানচিত্রকে ঠিক এইরকম করে দিতে পারে। অর্থাৎ বাংলাদেশের রংপুর আর চট্টগ্রাম ডিভিশনকে ভারত দখল করে নিতে পারে। মানে ব্যাপার ঠিক এইরকমই যে শিকারি এখানে নিজেই শিকার হয়ে যাবে। আর এইটা আমি কোনো আবেগে বলছি না, এর পেছনেও কিন্তু দুটো যুক্তি আছে। মাত্র 22 কিলোমিটার চওড়া ও 20 কিলোমিটার দীর্ঘ ছোট্ট এই ভূখণ্ডটি সড়ক, রেল ও পাইপলাইনের মাধ্যমে ভারতের সেভেন সিস্টারকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত রেখেছে, যাকে আমরা শিলিগুড়ি করিডোর বা ভারতের চিকেন নেক নামে জানি। আর এই ভূখণ্ডটাই ভারতের সবথেকে বড় স্ট্র্যাটেজিক দুর্বলতা। এই ভূখণ্ডটির একদিকে আছে নেপাল আর অন্যদিকে আছে বাংলাদেশ, সামান্য কিছু দূরেই আছে চায়না ও ভুটান। তাই ভারতকে 365 দিন 24 ঘন্টাই এই ভূখণ্ডে সতর্ক থাকতে হয়। কিন্তু যদি ভারত বাংলাদেশে এই রংপুরকে দখল করে নেয়, তখন ভারতের সেভেন সিস্টারকে নিয়ে আর কোনো রকম নিরাপত্তার চিন্তাই থাকবে না। আর নাম্বার 2, ভারত যদি বাংলাদেশের এই চট্টগ্রামকে দখল করে নেয়, তাহলে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোও ডাইরেক্ট সমুদ্র বন্দর পেয়ে যাবে। তখন কলকাতা বন্দরের পরিবর্তে চট্টগ্রামের বন্দর দিয়েই বাণিজ্য করতে পারবে।